আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর বায়োলজির প্রথম চ্যাপ্টারটা শ্যুট করব। তো তোমাদের প্রত্যেকটা ক্লাস আমরা ডে বাই ডে আপলোড করবো এই ইউটিউব চ্যানেলে। এমনকি আমরা ফেসবুক পেজেও আমরা দিব। আমাদের মিজান একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেল এমনকি আমাদের মিজান একাডেমি যে ফেসবুক পেজ আছে, আমরা এখানে প্রতিনিয়ত এই বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দিতে থাকবো। আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হলো জীবন পাঠ। তোমরা একটু কাইন্ডলি ফলো করো। নবম দশম শ্রেণীতে মোট চ্যাপ্টার আছে হচ্ছে 14টা সূচিপত্র। এখানে আজকে আমরা শুরু করবো জীবন পাঠটা। এখানে মোট চ্যাপ্টার হলো, দেখো তোমরা 14টা চ্যাপ্টার দেখতে পাচ্ছ। এই 14টা চ্যাপ্টারের আমরা ভিডিও স্টেপ বাই স্টেপ আমরা দেওয়া স্টার্ট করব। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিও। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্ট চ্যাপ্টারটা কি? জীবন পাঠ। এই চ্যাপ্টারের কি সব কিছু পড়তে হবে? সবগুলো অংশ থেকে সৃজনশীল বা এমসিকিউ আসে না। এই চ্যাপ্টারটি সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট ততটা না। সিকিউ আসে না এমন না, সিকিউ আসে বোর্ড পরীক্ষায়। নির্দিষ্ট মাত্র 3টা পেজ থেকে সৃজনশীল আসে, কিন্তু এমসিকিউ এবং শর্ট কোশ্চেন পুরো এই চ্যাপ্টার থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। তো যে জিনিসগুলো আমরা দাগাই দিব বা কনসেপ্টগুলো ক্লিয়ার করে বোঝাবো, তুমি সুন্দর মতো একটু বুঝে নিবা। আশা করি এর বাইরে আর কোনো কিছু আসবে না। তাহলে আমরা স্টার্ট করি ক্লাসটা। দেখো, জীববিজ্ঞানের ধারণা। এই জীববিজ্ঞানের ধারণা এই অংশের প্রথম যে প্যারাটা আছে, তোমরা এই প্যারাটা সম্পূর্ণ রিডিং পড়বা। এখানে অনেক কথা বলা যায়, এই অংশের মধ্যে অনেক কথা বলা যায়, বাট আমাদের পরীক্ষার জন্য এই প্রথম প্যারাটা কোনো কিছুই তেমনভাবে ইম্পর্টেন্ট না। তোমরা এগুলো রিডিং পড়বা, যা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। যাদের জীবন আছে তারা জীব, এসব জিনিসের জীবন নেই তারা হলো জড়। আশা করি তোমরা ক্লাস 9 বা 10-এ পড়ো। যারা ভিডিওটি দেখছো তারা তোমরা জীব এবং জড়ের পার্থক্য খুব সুন্দর মতো জানো এবং বুঝো। সুতরাং আমি এই অংশ নিয়ে কোনো কথা বলবো না। এই অংশটা তোমরা সুন্দর মতো রিডিং করবা। যদি ভালো না লাগে কেটে দাও ভাই, দরকার নেই। চলো পরবর্তী অংশে চলে যাই আমরা। পড়া শুরু হচ্ছে এই অংশ থেকে। এই পার্ট থেকে পড়া স্টার্ট, এই পার্ট থেকে। এখন কোশ্চেন যে আমি এখান থেকে কি কি পড়ব। মনে রাখবা, বায়োলজিতে অধিকাংশ শব্দ হচ্ছে হয় গ্রিক শব্দ, নাহলে ল্যাটিন শব্দ, নাহলে স্প্যানিশ শব্দ। কিছু কিছু শব্দ আছে ইংরেজি। তো আমরা এখন যে সাবজেক্টটা স্টার্ট করতেছি সেটা হলো বায়োলজি। এই শব্দটি উত্থান হচ্ছে গ্রিক ভাষা থেকে, বাট বায়োলজি ওয়ার্ডটা নিজে কিন্তু ইংরেজি শব্দ। চলো আমরা লিখিত একটু দেখো। বায়োলজি, এই বায়োলজি শব্দটার 2টা অংশ, বায়ো একটা, লজি একটা। বায়োলজি ওয়ার্ডটা কিন্তু কি ওয়ার্ড? ইংরেজি, ইংলিশ ওয়ার্ড। বাট এইটার যে 2টা খণ্ড, বায়ো এবং লজি, এই 2টা শব্দের খণ্ডটা এসেছে হলো গ্রিক ভাষা থেকে। একটি হলো বায়োস, কি? বায়োস। আরেকটি হলো লগোস। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, আর লগোস শব্দের ইংরেজিতে যদি আমি সিমিলার ওয়ার্ড করি তাহলে হলো নলেজ। লগোস থেকে আসছে হলো নলেজ। নলেজ শব্দের অর্থ হচ্ছে, তোমরা সবাই জানো, জ্ঞান। কেউ কেউ একে বিদ্যাও বলে। তার মানে কি? জীবন সংক্রান্ত কোনো জ্ঞান বা বিদ্যা। তাহলে জীবন সংক্রান্ত কোনো জ্ঞান বা বিদ্যাকে আমরা কি বলি বলো তো? বায়োলজি। তাহলে বায়ো কথাটা আসছে বায়োস থেকে, লজি কথাটা আসছে লগোস থেকে। এবার এই যে বায়ো, শুধু বায়োটার অর্থ কি? শুধু বায়োটার অর্থ হচ্ছে, মনে রাখবা, জীব। আর লজি মানে কি? জ্ঞান বা বিদ্যা। তার মানে কি? বায়োলজি মানে কি? জীববিদ্যা। তাহলে আজকের পর থেকে মনে রাখবা যে বায়োলজি শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, বাট এই শব্দটার উৎপত্তি বা সোর্স হচ্ছে গ্রিক ভাষা। এই গ্রিক ভাষা থেকে যে 2টা খণ্ড থেকে আসছে সেটা হচ্ছে কি? বায়োস এবং লগোস, যার অর্থ হচ্ছে বায়োস অর্থ জীবন এবং লগোস অর্থ কি? জ্ঞান বা বিদ্যা। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তার মানে বায়োলজিতে জীব নিয়ে আলোচনা করা হয়েছে। বায়োলজি কি নিয়ে আলোচনা করা হয়েছে? জীব নিয়ে। এখন ব্রেনে প্রশ্ন আসলো, ভাইয়া জীব জিনিসটা কি? একদম ইজি একটা কনসেপ্ট, দেখো মুছে দিলাম আমি এটা। জীব জিনিসটা কি? জীব এক কথায় মনে রাখবা, যার জীবন আছে, কি? যার জীবন আছে সেই জীব। আমি আবারও বলছি, যার জীবন আছে সেই জীব। বাট
এই জীবকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। এখন কোশ্চেন হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য কী? আমরা বেসিক কিছু পার্থক্য যদি বলি, তোমরা অনেকেই জানো এটা, বেসিক কিছু পার্থক্য যদি বলি তাহলে আমরা বলতে পারবো যে উদ্ভিদ স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য সে নিজে তৈরি করতে সক্ষম, কিন্তু তার একটা সমস্যা আছে, সে হচ্ছে নিজে চলাচল করতে পারে না, তো চলাচলে অক্ষম। অপরদিকে প্রাণী যে পরভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কিন্তু সে নিজে চলাচলে সক্ষম। অর্থাৎ উদ্ভিদের শরীরের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্টে প্লাস্টিড থাকে, এর কারণে সে সূর্যের আলোটাকে আবদ্ধ করে সে কী করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। শালক সংশ্লেষণ বিক্রিয়া উদ্ভিদের ভিতরে ঘটে, তাই সে নিজের খাদ্য নিজে তৈরি করে, সুতরাং সে স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করে খায় এবং সে চলাচলে অক্ষম। বাট প্রাণী এর কোষের মধ্যে কোনো প্লাস্টিড নেই, তাইতে সে শালক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে পারে না, তাই সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য সে অন্যের উপরে কি নির্ভরশীল। কিন্তু মনে রাখবা প্রাণী কিন্তু আমরা কিন্তু চলাচলে কি সক্ষম। আশা করি তোমাদের উদ্ভিদ এবং প্রাণীর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এবার পরবর্তী অংশে ঢুকে পড়ি। সেটা হচ্ছে কি বলছে, দাগাই দিই আমি জিনিসগুলো, একটু ভালো করে পড়ে নিবা। জীববিজ্ঞান বেশ প্রাচীন শাখা বা প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানের চর্চা কিন্তু বহু বহু বছর আগ থেকে হয়ে আসছে, কারণ এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছিল। এই প্রাণ নিয়ে শত শত বছর বা হাজার হাজার বছর আগ থেকে কিন্তু মানুষ কিন্তু তোমার এই প্রাণ নিয়ে গবেষণা শুরু করছে। তাই বলা হয়েছে যে জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। এবার জীববিজ্ঞানকে ইংরেজিতে কি বলে? বায়োলজি। অলরেডি আমরা বলে ফেলছি। এটি গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস অর্থ জীবন এবং লগস অর্থ কি? জ্ঞান, এই শব্দের সংযোগে। বাদবাকি এই পাঠটুকু আর তোমার তেমনভাবে ইম্পর্টেন্ট না, তুমি একবার রিডিং করে নিলে কি বলো তো হয়ে যাবে। আশা করি তুমি ক্লিয়ার হয়েছ। চলো পরবর্তী অংশে আমরা প্রবেশ করি, ফলো করো। জীববিজ্ঞানের শাখাসমূহ কি? জীববিজ্ঞানের শাখাসমূহ দেখো, জীবের যে দুটি ধরন আমরা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাই, সেগুলো হলো উদ্ভিদ এবং কি প্রাণী। অলরেডি আমি কিন্তু তোমাকে বলে দিয়েছি যে উদ্ভিদ কি, প্রাণী কি। এবার বহুদিন পর্যন্ত জীববিজ্ঞানের পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করা হয়েছিল, একটি হলো উদ্ভিদ বিজ্ঞান, একটা হলো কি প্রাণী বিজ্ঞান। অর্থাৎ এখানে মজার দুইটা ইনফরমেশন, সেটা হলো বোটানি আর কি জুওলজি। মনে রাখবা আজকের পর থেকে মনে রাখবা যে উদ্ভিদবিদ্যা অর্থাৎ বোটানি এর একজন জনক আছে যার নাম হলো থিওফ্রাস্টাস। কি? আমি আবার বলছি, উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি এর জনক হলো থিওফ্রাস্টাস। অর্থাৎ জীববিজ্ঞানের মূলত প্রাচীনকালে দুইটা শাখায় বিভক্ত করছিল তারা, একটা উদ্ভিদ বিজ্ঞান, একটা প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটা প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের যে জনক সে হলো থিওফ্রাস্টাস। কি? থিওফ্রাস্টাস। আর প্রাণীবিজ্ঞানের যে জনক সে হলো অ্যারিস্টটল। কি? অ্যারিস্টটল। তাহলে আজকের পর থেকে মনে রাখবা যে উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস, বাট প্রাণীবিজ্ঞানের জনক কি বলতো? অ্যারিস্টটল। তবে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাকে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের বইতে আপাতত নাই, তুমি জেনে রাখো জাস্ট। বায়োলজি, এই বায়োলজি এই শব্দের প্রবর্তক কি? এই শব্দের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক। বিজ্ঞানী ল্যামার্ক। আমি আবারও বলি, বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক। আমি আবারও বলছি, বায়োলজি শব্দের অর্থ মানে তোমার প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক। এবার আমরা নিচে দিকে আসি। এখান থেকে পড়ার মতো তেমন কিছু নাই, জাস্ট একটা লাইন এখান থেকে পড়তে পারো তোমরা। সেটা হচ্ছে যে অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয়। যেমন একটার উদাহরণ এখানে দিয়ে রাখছে তারা, সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। তুমি এটা পড়ে নিও একটু, জাস্ট রিডিং। যখন কোনো প্রাণী, উদ্ভিদ বা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয়, তখন জীবের ধরনভিত্তিক শাখা তোমার হচ্ছে লাক্সই হয় না। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানকে বহু সংখ্যক শাখায় বিভক্ত করা হয়েছে। বা সব রিডিং দিবা এগুলা, তুমি এখান থেকে পড়ার মতো হলো
এই লাইনটা পড়বা, এই লাইনটা পড়বা, আর লাস্ট লাইনটা পড়বা যে জীববিজ্ঞানের শাখাগুলোকে মূলত দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হলো ভৌত বা মৌলিক শাখা, একটা হলো ফলিত শাখা। এখন ব্রেনে তোমার প্রশ্ন আসলো যে ভাইয়া ভৌত বা মৌলিক শাখা কি আর ফলিত শাখা কি? মনে রাখবা ভৌত বা মৌলিক শাখা হচ্ছে যেখানে বায়োলজির তত্ত্বীয় বিষয় কি, তত্ত্বীয় বিষয় অর্থাৎ থিওরি, বায়োলজির থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, একদম বেসিক ফান্ডামেন্টাল থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে ভৌত বা কি মৌলিক শাখা। আর যেখানে অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাইড শাখা, যেখানে এই তথ্যগুলোকে অ্যাপ্লাইড করে কাজে লাগানো হয় সেটি হলো ফলিত শাখা বা কি অ্যাপ্লাইড শাখা। প্রয়োগিক বিষয়, তুমি যেখানে প্রয়োগ করতেছো এটা হলো কি প্রয়োগিক বা কি তোমার হচ্ছে ফলিত শাখা। তাহলে আজকের পর থেকে মনে রাখবো আমরা যে বায়োলজির শাখাগুলোকে মূলত আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটাই হলো ভৌত বা মৌলিক শাখা, আরেকটি হলো ফলিত শাখা বা অ্যাপ্লাইড শাখা। তো চলো আমরা আজকে ভৌত বা মৌলিক শাখা সম্পর্কে বিস্তারিত মুখস্থ না করে শিখবো ইনশাল্লাহ। চলো। একটা বিষয় এখানে ফলো করো তোমরা, সেটা হচ্ছে যে এই জায়গাতে ভৌত জীববিজ্ঞানের সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে রাখছে। সেটা কি? শুধু মনে রাখবে এখান থেকে যে ভৌত জীববিজ্ঞানের শাখায় শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে কী করা হয়, আলোচনা করা হয়, আর কোনো কিছুই পড়ার এখান থেকে দরকার নাই। এখান থেকে প্রশ্ন আসবে কেমনে? এখান থেকে মূলত প্রশ্ন হয় এমসিকিউ এবং এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন। কীভাবে দেয় আমি একটু পরে তোমাকে বোঝাই দিচ্ছি। চলো নিচের দিকে যাই। এই ভৌত শাখা মোট আছে তোমাদের বইতে টোটাল হলো 11টা। তুই গুনে দেখো, মেবি 11টা আছে, দেখে নিও তোমরা। হ্যাঁ, তো এখানে 1 নম্বর শাখার নাম হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজি। ভাইয়া এই জিনিসটা আমরা আজকে ওয়ার্ড ভেঙে 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 শিখব। কীরকম? মরফো, মরফো কথাটার অর্থ হচ্ছে গঠন। কি? মরফো মানে হচ্ছে গঠন। আর লজি মানে একটু আগেই শিখছি জ্ঞান বা কি বিদ্যা, জ্ঞান বা বিদ্যা। তার মানে মরফোলজি জিনিসটা আসলে কি? দেখো তো আরেকটা জিনিস ফলো করে দেখো তো, অঙ্গ সংস্থান, অঙ্গের অবস্থান। আমার বডিতে চোখ কোথায় হবে, নাক কোথায় হবে, আমার লিভার কোথায় হবে, আমার ফুসফুস কোথায় হবে, আমার পাকস্থলী কোথায় হবে, আমার কোন অঙ্গ কোথায় হবে, আমার হাত কোথায় হবে, এই জিনিসটা কিন্তু তোমার বায়োলজির একটা শাখাতে বর্ণনা করা হয়। অর্থাৎ আমার অঙ্গের অবস্থান কেমন হবে, আমার অঙ্গের গঠন কেমন হবে, এই বিষয়টা নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে মরফোলজি। অর্থাৎ অঙ্গের অবস্থান বিদ্যা বা অঙ্গের গঠন নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটি হলো মরফোলজি। এখন আমার বডিতে অঙ্গ কি একরকম নাকি ভিন্ন রকম? ভাই অবশ্যই ভিন্ন রকম। তুমি দেখো বাইরে থেকে তুমি চোখ দেখতে পাচ্ছ, হাত দেখতে পাচ্ছ, পা দেখতে পাচ্ছ, আমার মাথা দেখতে পাচ্ছ। তার মানে কি বাইরে থেকে তুমি আমার অনেকগুলো অঙ্গ দেখতে পাচ্ছ। এটি হলো এক্সটার্নাল বা বাইরের বা বহির অঙ্গ সংস্থান। আর তুমি কি আমার ফুসফুস দেখতে পাচ্ছ? অবশ্যই না। তুমি কি আমার লিভার দেখতে পাচ্ছ? অবশ্যই না। তুমি আমার পাকস্থলী দেখতে পাচ্ছ না। তুমি তোমার হার্টও দেখতে পাচ্ছ না। তার মানে আমার দেহের ভেতরে যে অঙ্গগুলো আছে তুমি সেগুলো দেখতে পাচ্ছ না। সুতরাং এটি হলো ইন্টারনাল, অর্থাৎ ভেতরের জিনিসপত্র। এইগুলোর অবস্থান এবং গঠন নিয়ে জীববিজ্ঞানের যে শাখাতে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে অন্ত বা ইন্টারনাল তোমার হচ্ছে মরফোলজি। তাহলে আমরা মনে রাখবো মরফোলজি দুটি শাখায় আবার বিভক্ত। নাম্বার 1 হচ্ছে এক্সটার্নাল, নাম্বার 2 হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মানে হলো বাহ্যিক, আর ইন্টারনাল বলতে কী বোঝাচ্ছে বলো তো? ভেতরের। তাহলে দেখো কী বলছে ওনারা যে জীব বলতে উদ্ভিদ প্রাণী দুটাকেই বোঝায়, আমরা শিখে আসছি একটু আগে। জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন, মরফো মানেই গঠন, মনে রাখবা আজকের পর থেকে। গঠন বর্ণনার শাখা হলো এইটা। দেহের বাহ্যিক বর্ণনা যদি করা হয় তাহলে সেটি হলো বহিরঙ্গ সংস্থান বিদ্যা। আর যদি দেহের ভেতরের বর্ণনা করা হয় সেটা হলো অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা বা ইন্টারনাল মরফোলজি। আশা করি তোমরা এই প্যারা নিয়ে আর কোনো কোশ্চেন নাই ইনশাল্লাহ। এবার আমরা আসি হলো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি এই শব্দটাও কিন্তু আসছে হলো তোমার হচ্ছে অন্য একটি ভাষা থেকে। এটা কিন্তু ইংরেজি কোনো শব্দ না।
ভাইয়া মনে রাখবা ট্যাগজো, ট্যাগজো কথাটার অর্থ হচ্ছে, ট্যাগজোর কথাটা হলো বিন্যাস করা। কি করা? বিন্যাস করা। কি করা? বিন্যাস করা। আর নমি কথাটা, নমি কথাটা এই কথাটার অর্থ হচ্ছে তোমার হচ্ছে বিদ্যা। ট্যাক্সোনমি এই কথাটার অর্থ হচ্ছে কি? শ্রেণীবিন্যাস কি? বিদ্যা। এগুলো সবই ভাইয়া তোমার হচ্ছে একটাও ইংরেজি শব্দ না, এগুলো বিভিন্ন ভাষা থেকে আসছে। তাহলে ট্যাক্সো আর নমি এই দুই টাকার সমন্বয়ে গঠিত হয়েছিল ট্যাক্সোনমি, যার অর্থ কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। এবার একটা মজার জিনিস ফলো করো। শ্রেণীবিন্যাস কি? এই পুরো পৃথিবীতে হিউজ পরিমাণে জীব আছে। এই টোটাল জীবকে, এই টোটাল জীবকে তুমি যদি সহজে জানতে চাও, সহজে জানতে চাও, তাহলে এটাকে তোমাকে দলে দলে ভাগ করতে হবে। এই দলে দলে ভাগ করে সহজে জানার যে পদ্ধতিটা, এটাই হলো তোমার কি বলতো? শ্রেণীবিন্যাস। আর এই শ্রেণীবিন্যাস এবং তার নিয়মকানুনগুলো বা রীতিনীতিগুলো জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়েছে, সেটি হলো শ্রেণীবিন্যাস বিদ্যা। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এবার চলে আসে হলো 3 নাম্বার, শারীরবিদ্যা। ভাইয়া তোমরা সবাই জানো ফিজিও, ফিজিওর কথাটার অর্থ হলো শরীর। ফিজিও মানে কি বলতো? শরীর। আর লজি মানে কি? বিদ্যা। তার মানে ফিজিওলজি মানে কি? শরীরবিদ্যা। এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? আমার বডির ভেতরে কি ঘটতেছে? রেচন। আমার বডির ভেতরে কি ঘটতেছে? শোষণ। উদ্ভিদের বডিতে কি ঘটতেছে? সালোক সংশ্লেষণ। এক কথা, কোনো একটি জীবের দেহের ভেতরে কি ঘটতেছে, এই বিষয়গুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়েছে, সেটি হলো কি বলতো? শারীরবিদ্যা বা ফিজিওলজি। জীববিজ্ঞানের নানা অঙ্গ প্রত্যঙ্গের জীব রাসায়নিক কার্যাদি যেমন শোষণ, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি এই শাখায় কি আলোচনা করা হয়। এক কথা, শারীরবৃত্তীয় কাজের যে বিবরণ, এই বিবরণগুলো আলোচনা করা হচ্ছে শারীরবিদ্যার মধ্যে। আশা করি তোমরা শারীরবিদ্যা সম্পর্কে একটু ক্লিয়ার হয়েছ। এবার চলে আসো হিস্টোলজি। একটা মজার বিষয় ফলো করো। হিস্টো আজকের পর থেকে মনে রাখবা, গ্রিক শব্দ হিস্টো এই কথাটার অর্থ হলো টিস্যু। কি? টিস্যু। আর লজি কথাটার অর্থ কি? জ্ঞান বা বিদ্যা। তার মানে কি ভাইয়া? হিস্টোলজি মানে কি? টিস্যুবিদ্যা। এখন ব্রেনে প্রশ্ন আসতেছে, ভাইয়া টিস্যু জিনিসটা তো বুঝলাম না। আজকের পর থেকে মনে রাখবা, আজকের পর থেকে মনে রাখবা, কোষগুলো, কোষগুলো পরস্পর মিলিত হয়ে টিস্যু গঠন করে। টিস্যুর বাংলা কি? কলা। কি বাংলা? কলা। এখন এখন একটা জিনিস ফলো করো তোমরা, এই কোষের সমষ্টি কি? কোষের সমষ্টিকে বলা হয় কি? টিস্যু। এখন প্রশ্ন হলো যে কোষের সমষ্টিকে কি টিস্যু বলা হবে? তাহলে আমি কি আমার চোখ থেকে একটা কোষ নিব, আমি চুল থেকে নেব, হাত থেকে নেব, পা থেকে নেব, বডির বিভিন্ন জায়গা থেকে একগুচ্ছ কোষ নিলে তাকে কি টিস্যু বলা যাবে? কখনো না। টিস্যু হওয়ার জন্য 2টা শর্ত আছে। নাম্বার 1 শর্ত মনে রাখবা, নাম্বার 1 শর্ত মনে রাখবা যে টিস্যু হওয়ার জন্য 1 নাম্বার, এদের উৎপত্তি স্থল, উৎপত্তি একই হতে হবে। এই কোষগুলোর উৎপত্তি কী হওয়া লাগবে? একই হওয়া লাগবে। 2 নাম্বার, এই কোষগুলোর কাজ একই হতে হবে। যদি উৎপত্তি এবং কাজ পরস্পর একই হয়, তবেই ওরকম একগুচ্ছ কোষকে আমরা টিস্যু বলতে পারবো। যেমন তোমার জিহ্বা, সবগুলো উৎপত্তি কোথা থেকে? বডির জিহ্বার গালের মধ্যে থেকে। এবার এই প্রত্যেকটা জিহ্বার কোষের কাজই কিন্তু স্বাদ গ্রহণ করা। সুতরাং সুতরাং এদের উৎপত্তি এবং এদের কাজ কিন্তু একদম সেম। সুতরাং আমি জিহ্বা থেকে যদি একগুচ্ছ কোষ নেই, তাহলে সেগুলোকে আমি কি বলতে পারি বলো তো? আমি কিন্তু সেগুলোর টিস্যু বলতে পারবো। আশা করি ক্লিয়ার। এবার চলে আসো পরবর্তী পয়েন্টে, যে তাহলে কি বলছে যে জীবদেহের টিস্যুর গঠন, এর বিন্যাস, এর কার্যাবলী নিয়ে যে জীববিজ্ঞানে যেখানে আলোচনা করা হচ্ছে, সেটি হলো হিস্টোলজি। এবার ইও নাম্বার কি বলছে, মানে ই নাম্বারটা, ইও বলতেছি বাংলায় বলে ফেলছি, বুঝছো? আচ্ছা, তাহলে কি বলছে ভাইয়া? ভ্রূণবিদ্যা। মনে রাখবে একটা কথা, এমব্রায়ো, এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে মনে রাখবা ভ্রূণ। এমব্রায়ো মানে কি? ভ্রূণ। আর লজি মানে কি? জ্ঞান বা বিদ্যা। বারবারই আমরা পড়তেছি কিন্তু। তার মানে এমব্রায়োলজি মানে হচ্ছে ভ্রূণবিদ্যা। এখন ভ্রূণবিদ্যা বোঝার আগে তোমাকে আগে বুঝতে হবে ভ্রূণ কি। অনেকেই ব্রেনে প্রশ্ন করবে ভ্রূণ কি আবার? চলো আমরা একটু ভ্রূণটা দেখে আসি। সুন্দর মতো একটু বোর্ডে ফলো করো, হ্যাঁ? শুরু করে নিলাম আমি। দেখো, ধরো যে এটি হচ্ছে পিতা, এটি হলো মাতা। এখন পিতা থেকে আসে হলো শুক্রাণু, আর মাতা থেকে আসে কি? ডিম্বাণু।
এই শুক্রাণু এটা হ্যাপ্লয়েড, ডিম্বাণু কি হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েডকে এন দ্বারা প্রকাশ করা হয়, যার মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে। এবার এই ক্রোমোজোম মানে এই ইগুলো শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটা কোষ পরস্পর মিলিত হলো, এই মিলনকে বলা হয় মনে রাখবা নিষেক। কি বলা হয়? নিষেক। এই নিষেকের ফলে উৎপন্ন হয় একটি কোষ, সেটি হলো কি ভাইয়া? জাইগোট। কি উৎপন্ন হয়? জাইগোট। এই জাইগোটটা কিন্তু মনে রাখবা ডিপ্লয়েড, অর্থাৎ 2n। শুধু n মানে হ্যাপ্লয়েড, ডাবল সেট ক্রোমোজোম মানে কি ডিপ্লয়েড। এবার এই মানে তোমার হচ্ছে জাইগোটটা বারবার বিভাজিত হবে। কোন পদ্ধতিতে বিভাজিত হবে? মাইটোসিস। কি? মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে তৈরি করবে হচ্ছে শেষ পর্যায়ে গিয়ে মরুলার পরে বাস্টুলার পরে গ্যাস্ট্রুলা, তারপরে লাস্টে গিয়ে ভ্রূণ তৈরি করবে। আমি একটু শর্টে তোমাদের শিখিয়ে দেই। জাইগোটটা মনে রাখবা বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করে হচ্ছে একটি ভ্রূণ তৈরি করে। ভাইয়া এখন প্রশ্ন, ভ্রূণ তাহলে কি? ভ্রূণ হলো, তুমি যদি এক কথায় বলো, অপরিণত শিশু। যদি জীবের বেলায় বলো, তুমি যদি জীব না প্রাণীর বেলায় বলো, তাহলে বলতে পারি আমি যে অপরিণত শিশু হলো কি বলো তো? ভ্রূণ। আমরা মায়ের পেটে যে অবস্থায় ছিলাম ওটাই হলো কি? ভ্রূণী অবস্থায় ছিলাম। উদ্ভিদের বেলায় দেখবা একটা উদ্ভিদ, একটা ছোট্ট উদ্ভিদ যখন বীজ ফুটে বের হতে বসে, তখন দেখবা অল্প তার শিকড় হয় এবং ছোট ছোট দুইটা পাতার মতো হয়ে কিন্তু সে জন্মায়। এই অবস্থাটাই কি? অপরিণত অবস্থা। এটাই হলো কি বলতো? ভ্রূণ। উদ্ভিদের বেলায় এটাই কিন্তু কি? ভ্রূণ। তো উদ্ভিদের ভ্রূণ, এরপরে মানুষ বলো, অন্যান্য প্রাণী বলো, এই ভ্রূণ হলো কোনো জীবের অপরিণত অবস্থা। এবার একটা মজার জিনিস ফলো করো, তুমি যদি প্রাণীর বেলায় কল্পনা করো, তাহলে শুক্রাণু লাগবে, ডিম্বাণু লাগবে, নিষেক হবে, জাইগোট হবে। জাইগোটটা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করবে ভ্রূণ। এবার একটা জিনিস ফলো করো তোমরা, যে এই জায়গাতে যে ভ্রূণবিদ্যা কি বলছে? জনন কোষের উৎপত্তি। জনন কোষ মানে কি? জনন কোষ হলো শুক্রাণু আর ডিম্বাণু। এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এই যে দুইটা কোষ হলো জনন কোষ। এদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? একটা হয়েছে পিতা থেকে, একটা হয়েছে কি? মাতা থেকে। কোন কোষ বিভাজন পদ্ধতিতে? মিওসিস। কোন কোষ বিভাজন? মিওসিস। জনন কোষ মনে রাখবা মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে উৎপন্ন হয়। শুধুমাত্র জনন কোষটাই মিওসিস, বাদ বাকি আমাদের বডিতে যত কোষ বিভাজন হয় সবই কি বলতো? মাইটোসিস। মাথায় রাখবা। এদের উৎপত্তি নিষিক্ত জাইগট। এই যে শুক্রাণু যখন ডিম্বাণুকে নিষিক্ত করলো, এই নিষেক ক্রিয়ার ফলে উৎপন্ন হইল কি? জাইগট। এই জাইগট থেকে কি? ভ্রূণের সৃষ্টি। এই জাইগটটা বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করলো কি বলতো? ভ্রূণ তৈরি করলো। এই ভ্রূণের সৃষ্টি, এর গঠন, এর পরিস্ফুটন মানে হলো ধীরে ধীরে বড় হওয়া। বিকাশ মানে কি? জিনিসটা হচ্ছে পরিণত হওয়া। এক কথা, আমরা কিন্তু ছোটবেলায় আমাদের বুদ্ধি কী ছিল বলতো? নর্মালের তুলনায় কি কম ছিল না? আমাদের ব্রেন ধীরে ধীরে কি বিকশিত হয় নাই? হয়ে এখন কিন্তু আমরা অনেক কিছু বুঝি। তার মানে কি? এই বিকাশ পাওয়া ইত্যাদি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হলো কি বলতো? ভ্রূণবিদ্যা বা কি? এমব্রায়োলজি। এবার আসি আমরা কোষবিদ্যায়। বুঝে দিলাম কোষবিদ্যা অর্থাৎ কি বলতো? সাইটোলজি। ফলো করো, আজকের পর থেকে মনে রাখবা সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ, আর লজি শব্দের অর্থ হচ্ছে কি বলতো? বিদ্যা। তাহলে সাইটোলজি মানে হলো কোষবিদ্যা। সুতরাং কোষ কি? এক কথায় বলে দিবা কোষ কি। কোষ যদি কখনো তোমার ব্রেনের মধ্যে আসে কোষ কি, তাহলে বলবা হচ্ছে, আমি মুছে দিলাম এটা একটু, হ্যাঁ, যদি ব্রেনের মধ্যে আসে কোষ কি, তুই সোজা উত্তর দিবা জীবদেহের গঠন এবং কার্যকরী এককে কি বলা হয়? কোষ বলা হয়। আবারও বলি, দেহের গঠন ও কার্যকরী এককে কি বলে? কোষ বলে। এককে কোষ বলে। তোমার বডিটা কিন্তু শুধু কোষ দিয়েই কিন্তু গঠিত। কোষ পরস্পর যুক্ত হয়ে একটা সময় তোমার বডি উৎপন্ন করছে। তাহলে আমার বডির আমি যদি ভাঙি, তাহলে ভাঙলে পরে আমার সর্বনিম্ন যে জিনিসটা আমি পাবো সেটা হলো কীভাবে বলতো? কোষ। তাই বলা হয়েছে জীবদেহের গঠন ও কার্যকরী এককে কী বলা হয় বলতো? কোষ বলা হয়। এবার তুমি ফলো করে দেখো যে এই কোষের গঠন, কার্যাবলী, বিভাজন ইত্যাদি নিয়ে জীববিজ্ঞানের যে আলোচনা করা হয় সেটি হলো কি? কোষবিদ্যা। এবার চলে আসি আমরা পরবর্তী অংশে, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। তোমরা সবাই কিন্তু জানো যে জেনেটিক্স কি? জেনেটিক্স হলো বংশগতিবিদ্যা। ভাইয়া একটা মজার জিনিস ফলো করো তো একটু সবাই, এটা কিভাবে আসছে দেখো। একটা কোষ, এই কোষের ভেতরে থাকে কি? নিউক্লিয়াস।
তার মধ্যে আছে ক্রোমোজোম, তার ভিতরে আছে কি এই সাইডে কি আছে বলতো নিউক্লিওলাস, আর এর ভিতরে থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম। আমি এত ব্যাখ্যায় যাব না আপাতত। এই যে ভেতরের যে জিনিসটা, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমো শব্দের অর্থ রঙিন, টিন মানে সুতা। তার মানে কি ক্রোমাটিন মানে হলো রঙিন সুতা, এগুলো কালারফুল সুতা থাকে, এগুলোর নাম হলো ক্রোমাটিন তন্তু। এগুলোর ভিতরে পাওয়া যায় ভাইয়া মনে রাখবা ডিএনএ। কি পাওয়া যায়? ডিএনএ। সেই ডিএনএর ভিতরে থাকে হচ্ছে মনে রাখবা জিন। এই জিনই হলো বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। অর্থাৎ তোমার আচার আচরণ তোমার পিতামাতার সাথে মিলে যাবে, তোমার কথা বলার স্টাইল, তোমার সকল কিছু দেখবে পিতামাতার সাথে মিলে যাচ্ছে। দেখবা বাবা যদি টাক হয় এবার ছেলেরও টাক পড়ে যাচ্ছে। এগুলো কি জেনেটিক্যালি আসে। এক কথা, তোমার পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো আছে এর অধিকাংশ বৈশিষ্ট্যই তোমার মধ্যে কপি করে নিয়ে আসবে কে? জিন। তার মানে জিন হলো বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক এবং কি বাহক। সে ধারণও করে রাখে, আবার বহন করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে নিয়েও যায়। অর্থাৎ তোমার আচার আচরণগুলো ট্রান্সফার করে তোমার পরবর্তী প্রজন্মে নিয়ে যাবে কে? জিন। তাহলে জিনই হলো বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক এবং কি বাহক। এবার সেটাকে বলছে যে জিন জিন জীব জিন ও জীবের বংশগতীয় ধারা সম্পর্কে এই শাখায় কি আলোচনা করা হয়। আশা করি কিভাবে তোমার হচ্ছে জিন কাজ করতেছে এখানে আমরা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছি যে প্রত্যেকটা কোষের ভিতরে থাকে তোমার হচ্ছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে থাকে তোমার ক্রোমাটিন তন্তু, তার ভিতরে থাকে ডিএনএ, ডিএনএর ভিতরে থাকে কি জিন। আর সেই জিনই কিন্তু আমাদের বংশগতীয় বৈশিষ্ট্যের কি বলতো বৈশিষ্ট্যগুলো ধারণ করে। আশা করি ক্লিয়ার। আমরা সামনের চ্যাপ্টার যখন পড়ি কীভাবে ধারণ করে নিয়ে যাচ্ছে, কিভাবে কি হচ্ছে, আমরা প্রত্যেকটা প্রসেস আমরা শিখব। ওকে, এবার চলে আসি আমরা বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। ইভলিউশন মানে কি? ইভলিউশন মানেই হলো মনে রাখবা বিবর্তন। ইভলিউশন মানেই কি? বিবর্তন বা পরিবর্তন। একটা জিনিস ফলো করো তো, আমরা যত দিন যাচ্ছে আমরা কি পরিবর্তন হচ্ছি না? আগে আমরা যেমন ছিলাম এখন কি তেমন আছি না? আগে কিন্তু মানুষ, তোমরা জানো, আগে কিন্তু মানুষ কিন্তু ওই মাছ মাংস কিন্তু পুরায় খাইতো, বা তার আগে কিন্তু আগুন জ্বালাতেই তারা জানতো না। কিন্তু বর্তমানে আমরা কিন্তু ধীরে ধীরে আধুনিক হয়েছি, আমরা এখন আগুন জ্বালাতে পারি। আবার আমরা কিন্তু আগে কিন্তু কাঁচা খাবার খাইতো, আগুন জ্বালাতে জানতো না। আবার কাঁচা খাবার খাইতে খাইতে যখন আগুন জ্বালাতে শিখতো তখন পুরাই খাবার খাইতো, রান্না করতে পারতো না। বর্তমানে রান্না করতে পারি। তার মানে কি আমাদের কি পরিবর্তন হচ্ছে না? শুধু কি আমাদের বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে না, আমাদের বডিগত, আমাদের দৈহিক পরিবর্তনও কিন্তু হচ্ছে। তোমাদের এই বিবর্তন যে বিদ্যাটা, এটা কিন্তু ওই যে ডারউইন আছে না, ডারউইনের নাম শুনছো হয়তো তোমরা। ডারউইন কিন্তু বলছিল যে বানর থেকে আমরা ধীরে ধীরে মানুষের রূপান্তর হয়েছি। তাহলে এই দেখো তো ধীরে ধীরে বিবর্তন হচ্ছে না। আবার জিরাফের নাম শুনছো? জিরাফ কিন্তু ওর গলা কিন্তু লম্বা, ও লম্বা গলার কারণে সে কী করতো না, মাথা যদি নিচু করতো সে কিন্তু ঘাস খাইতে পারতো না। আবার মাথা উপর করলেও গাছের পাতাও কিন্তু লাগাল পাইতো না। যার ফলে ধীরে ধীরে কিন্তু লম্বা গলার জিরাফগুলো কিন্তু মোটামুটি বিলুপ্তির দিকে চলে গেছে। তাহলে এবার টিকে থাকলো কারা? যাদের গলা অত্যাধিক লম্বা ছিল, অনেক বড় লম্বা গলা, তারা কি করতো, মাটিতে লাগান না পাইলে পরেও তারা গাছের পাতাগুলো কিন্তু সিরিয়াসলি খাইতে পারতো। তার মানে কি টিকে থাকে কারা? যারা যোগ্য। তার মানে কি লম্বা যাদের গলা, এরা কিন্তু বর্তমানে এই জিরাফগুলো বর্তমানে টিকে আছে। আর যাদের গলা একটু মাঝারি টাইপের ছিল, লম্বা কিন্তু মাঝারি লম্বা, এরা কিন্তু ভাইয়া গাছের পাতাও লাগান পাইতো না, আবার কি মাটির ঘাসও কিন্তু খাইতে পারতো না। ফলে তারা কিন্তু ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এক কথা, এই যে গলা লম্বা কিন্তু আগে জিরাফের ছিল না, এটা ধীরে ধীরে প্রয়োজনের তাগিদে কিন্তু গলা লম্বা কিন্তু হয়ে গেছে। এই জিনিসটাই হলো কেবল বিবর্তন বা পরিবর্তন। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসা হলো বাস্তুবিদ্যা। ইকো শব্দের অর্থ কি? ইকো শব্দের অর্থ হলো বাসস্থান। ইকো মানে কি? গ্রিক শব্দ। ইকো মানে কি? বাসস্থান। আর লজি মানে কি? জ্ঞান বা বিদ্যা। তাহলে ইকোলজি মানে কি বলতো? বাসস্থান বিদ্যা। বাস্তু মানেই হলো কি? বাসস্থান। এক কথা, তোমার ইকোলজি মানে হলো তোমার হচ্ছে বাসস্থান নিয়ে যেখানে আলোচনা করা হবে। এক কথা, তুমি যে বসবাস করবা তোমার আশেপাশের পরিবেশ কেমন, এই পরিবেশ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার হচ্ছে বাস্তুবিদ্যা। কি বলছে? প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। তুমি যেখানে বসবাস করতেছো তোমার আশেপাশের পরিবেশটা কেমন, তার সাথে তোমার সংযোগ বা যোগাযোগ কেমন, এই যে এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটাই হলো কি বলতো? বাস্তুবিদ্যা। কারণ তুমি কি শুধুমাত্র স্থলে থাকো? স্থলের মধ্যে কি ভাগ নাই? যেমন সাদা ভাল্লুক থাকে মেরু অঞ্চলে, আবার তোমার হচ্ছে মরুভূমিতে থাকে হচ্ছে তোমার উট, আবার তোমার হচ্ছে স্থলে থাকি আমরা। তারপরে এগুলো সবই কিন্তু স্থল, বাট আমাদের স্থলের মধ্যে আবার কি ভিন্ন ভিন্ন জায়গা আছে যেখানে বিভিন্ন প্রাণী বসবাস করতেছে। সেখানে গেলে কিন্তু আমি তুমি টিকে থাকতে পারবো না।
এই যে পরিবেশের সাথে তোমার আন্তঃসম্পর্কটা কেমন, এই বিষয় নিয়ে যে আলোচনা করা হচ্ছে যেখানে, সেটাই হলো বাস্তুবিদ্যা। এবার চলে আসি আমরা এন্ডোক্রাইনোলজি। এইটা খুব ভালো মতো বুঝতে হবে ভাই। সবাই একটু কাইন্ডলি বোর্ডের দিকে তাকাও, দেখো বুঝতে পারো কি না। দেখো জিনিসটা আমরা প্রথমে শিখবো হচ্ছে তোমার হচ্ছে গ্রন্থি বা গ্ল্যান্ড। এই গ্রন্থি মনে রাখবা দু ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে মনে রাখবা যে অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে মনে রাখবা বহির্ক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির ইংরেজি কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর বহির্ক্ষরার ইংরেজি হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। মনে রাখবা অন্তঃক্ষরা গ্রন্থিকে বলা হয় নালীবিহীন গ্রন্থি, বহির্ক্ষরা গ্রন্থিকে বলা হয় নালীযুক্ত গ্রন্থি। এবার এই নালীবিহীন গ্রন্থি যেটা, এখান থেকে তৈরি হয় হচ্ছে হরমোন, এখান থেকে তৈরি হয় হচ্ছে এনজাইম। এই হরমোন এর বাংলা কি জানো? এর বাংলা হচ্ছে প্রাণরস। আর এনজাইমের বাংলা কি জানো? এনজাইমের বাংলা হলো উৎসেচক। এবার প্রশ্ন হচ্ছে যে গ্রন্থি দুই প্রকার, একটা অন্তঃক্ষরা একটা বহির্ক্ষরা। যারা অন্তঃক্ষরা বা এন্ডো মানেই হলো কি বলতো? ভেতরে বা অন্তে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে কি বলতো? অন্তঃক্ষরা গ্রন্থি। এক্সো মানেই কি বলতো? বহির। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে কি বলতো? তোমার হচ্ছে বহির্ক্ষরা গ্রন্থি। যারা অন্তঃক্ষরা গ্রন্থি এদের কোনো কি থাকে না, কোনো নালী থাকে না। বাট যারা বহির্ক্ষরা গ্রন্থি এদের কি থাকে বলতো? নালী থাকে। এখন অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলা, এখান থেকে খরিত হয় কি বলতো? হরমোন বা প্রাণরস। আর বহির্ক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় এনজাইম বা কি উৎসেচক। আর প্রশ্ন ভাইয়া উদাহরণ দেন তো দুই একটা। দেখো আমাদের শরীরে দেখো একটা জিনিস, যে এই নিচে, এই থুতনির নিচে এক জোড়া, জিব্বার নিচে এক জোড়া, দুই কানের নিচে কিন্তু আর এক জোড়া, মোট 3 জোড়া লালা গ্রন্থি আছে। তুমি বাসার জিব্বাটা উপরের দিকে তুলবা, দেখবা জিব্বার নিচের দিকে একটা সূক্ষ্ম ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে কিন্তু অনবরত লালাক্ষরণ হয়, তারপরে নালীযুক্ত, নালী দিয়ে লালাগুলো আসে। তার মানে এই যে ওই লালার মধ্যে থাকে, তোমরা সবাই জানো টায়ালিন মল্টেজ নামক কি এনজাইম, এই এনজাইমগুলো নালী দিয়ে আসে। এগুলো হলো বহির্ক্ষরা গ্রন্থি। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু নালীবিহীন। তোমার বডির এক জায়গায় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনো হরমোন যদি তৈরি হয়, সেগুলো কাজ করে গিয়ে বডির অন্য জায়গাতে। এখন যাবে কার মাধ্যম দিয়ে? যাই হচ্ছে রক্তের সাহায্যে। কার সাহায্যে? রক্তের সাহায্যে। মনে রাখবা এই যে এনজাইমটা আছে না, এটি মূলত একটা জিনিস ফলো করে। এই এনজাইমটা মূলত মনে রাখবা কীরকম। ধরো এইটা একটা গ্রন্থি আমি অঙ্কন করলাম, এখানে ধরো নালী আছে। এবার এর ভিতর থেকে যদি কোনো এনজাইম বের হয়, সেটাই নালী পথ দিয়ে কি বের হয়ে আসে, এটি হলো কি এনজাইম। বাট যদি তুমি হরমোনের কথা কল্পনা করো, আমরা হরমোনটা দেখাই। হরমোনটা কি করে? ধরো এর মাঝখানে একটি তোমার হচ্ছে, ধরে নাও যে এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখান থেকে যে হরমোনগুলো উৎপন্ন হচ্ছে, ধরো এর ভিতর দিয়ে মনে করো রক্তনালী আছে, ধরে নাও রক্তনালী আছে, সে সরাসরি কোথায় ঢোকে? এই রক্তনালীতে প্রবেশ করে। এই যে রক্তনালীতে ঢুকে পড়ে, সরাসরি এই হরমোনগুলো রক্তনালীতে প্রবেশ করে। এই রক্তনালীর সাহায্যে রক্তের মাধ্যমে মিশ্রিত হয়ে আমার বডিতে যে জায়গায় গিয়ে কাজ করার কথা, সেখানে গিয়ে কাজ করে। অর্থাৎ আমি এখান থেকে শিখলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো হরমোন বা প্রাণরস নিঃসরণ করে, আর বহির্ক্ষরা গ্রন্থি হচ্ছে এনজাইম বা কি বলতো? উৎসেচক নিঃসরণ করে। এবার চলো আমরা একটু এখানে অ্যাপ্লাই করি। কি বলছে? এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইন মানে কি দেখো তো? অন্তঃক্ষরা গ্রন্থি না? কি ক্ষরা গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এন্ডোক্রাইন মানে যদি অন্তঃক্ষরা গ্রন্থি হয়, তাহলে এই জায়গাতে দেখো তো এরা কি ক্ষরণ করবে? এরা হরমোন বা প্রাণরস ক্ষরণ করবে। তো এটাই তো বলছে যে জীবদের হরমোনের কার্যকারিতা নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। তার মানে এন্ডোক্রাইনোলজি হলো এমন একটি শাখা জীববিজ্ঞানের যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি তোমরা টোটাল বেসিকটা খুব ভালো মতো বুঝতে পারছো। এবার চলো আমরা পরবর্তী স্টেপে রান করি। কি বলছে পরবর্তী স্টেপটা? লাস্টেরটা একদম সহজ। এটা জীব ভূগোল। দেখো তো বায়ো কথার অর্থ আমরা শুরুতেই কী শিখলাম? বায়ো মানে জীব, আর জিওগ্রাফি মানে কি? ভূগোল। এক কথা, এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা। মনে রাখবা যে পৃথিবীতে
বিভিন্ন ভৌগোলিক সীমারেখা আছে, এক একটা অঞ্চল এক এক রকম, সব অঞ্চলে সকল প্রাণী বসবাস করে না, কোন অঞ্চলে কোন মানে প্রাণীগুলো বসবাস করতেছে, কোন অঞ্চলের প্রাণীর বৈশিষ্ট্য কেমন, এই বিষয়গুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের যে বিস্তৃতিটা, এটা নিয়ে জীববিজ্ঞানের যে শেখা আলোচনা করা হচ্ছে সেটাই হলো কি বলতো, জীবভূগোল বা বায়ো জিওগ্রাফি। এই পর্যন্তই তোমার এই অংশটা শেষ। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে সেকেন্ড যে ক্লাসটা আছে, সেকেন্ড ক্লাসটা আমি হাজির হব। যদি ক্লাসটি তোমার ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস তুমি সুইচ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।